আপনার নিজের অভিনয় করা কোন অভিনয় বা কোন নাটকগুলি বেশি প্রিয় ছিল আপনার, মনে আছে? হ্যাঁ, মনে থাকছো ছোটবেলা থেকেই তো যে নাটক, যেমন আমি ঢাকা লিটল থিয়েটারে যখন অভিনয় করি, আমরা একটা অভিনয় করতাম হীরক রাজার দেশে নাটকে। সেই নাটকে আমি উদয়ন পণ্ডিতের ক্যারেক্টার, যেটা মূল চলচ্চিত্রে সৌমিত্র চ্যাটার্জি অভিনয় করেছিলেন, সেখানে বাংলাদেশে যখন আমরা করি তখন ওই ক্যারেক্টারটা আমি করেছিলাম। বাহ। পদাতিক নাট্য সংসদের যখন আমি করলাম ম্যাক্সিম গোর্কির মা নাটকে, মায়ের পাভেল চরিত্র অভিনয় করেছিলাম, মায়ের যে ছেলে, এর প্রধানত মা এবং পাভেল, এই দুইটাই প্রধান চরিত্র। এই পাভেল চরিত্র অভিনয় করেছে, এটা বিখ্যাত চরিত্র সারা পৃথিবীতে, অনেক সব দেশেই হয়েছে এই মা নাটকটা। তারপর আমি যখন থিয়েটারে গেলাম, সেখানে বলদ নামে একটা নাটক হয়েছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক বলদ। ওই কেন্দ্রীয় চরিত্রে আমি অভিনয় করেছিলাম এবং এই চরিত্রে অভিনয় করে আমি অত্যন্ত আনন্দ পেয়েছি। টেলিভিশনের নাটকেও অনেক নাটক অভিনয় করে আমি খুব আনন্দ পেয়েছি। সীমান্ত নাটকে আকবর নামে একটা চরিত্র করে আমি সৌদের একটা নাটক ছিল সীমান্ত, দেশ টিভির গেছে, সেখানে আমি অভিনয় করেছিলাম আকবর চরিত্রে, ডিফারেন্ট ক্যারেক্টার। আমি হাঁটতে খুব নেগেটিভ চরিত্র, আমি ঠিকমতো হাঁটতে পারি না, আমি লাঠি দিয়ে ভর করে হাঁটি, কিন্তু আমি ভিতরে খুবই বাজে একজন মানুষ, কিন্তু বোকা মানুষ, কিন্তু বাজে মানুষ। একটা চরিত্র করে ফরিদি ভাইয়ের একটা নাটকে করেছিলাম, চন্দ্রগ্রস্ত নাটকে। হ্যাঁ, তারপর আমি এই চিরকুমার সভা নাটকে একটা চমৎকার অভিনয় এক চরিত্র পেয়েছিলাম, এটা সুবর্ণ আপা একটা ডিরেকশন দিয়েছিল। তো এরকম আছে, অনেক করেছি, কিন্তু সবসময় তো মনে থাকে না। লাস্ট যেটা আমি করলাম, যে একটা সিনেমা রূপসা নদীর বাঁকে, তানভীর মোকাম্মেল বিখ্যাত পরিচালক, ওনার ছবি রূপসা নদীর বাঁকের। এই ছবিটার পটভূমি হচ্ছে যে একজন কমিউনিস্ট নেতা, সে 1942 সালের 43 সালের স্বদেশী আন্দোলন থেকে শুরু করে 52 ভাষা আন্দোলন, তারপর 47-এর দেশভাগ, 69-এর গণ আন্দোলন, 71 সালের মুক্তিযুদ্ধ, সব কিছুর সঙ্গেই তাদের যে আত্মত্যাগ, যেটা ত্যাগ করেছে, এই জীবনীটাকেই তুলে এনেছেন তানভীর মোকাম্মেল সাহেব, এবং ওই চরিত্রটাই আমার সৌভাগ্য হয়েছে অভিনয় করার। বাহ। এটা গত বছর মুক্তি পেয়েছে, রূপসা নদীর বাঁকে। তো আমার সৌভাগ্য যে আমি অনেক নাটক, মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্রের অনেক ধরনের চরিত্রে, ভালো ভালো চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। খুবই ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো আপনার কথাগুলো। আমরা আরও আপনার অনেক উত্তরোত্তর আরও উন্নতি আশা করছি। আপনি আরও অনেক দিন অভিনয় করবেন, অনেক দূর এগিয়ে যাবেন, এই শুভকামনা সবসময় থাকবে। একদম শেষের দিকে এসেছি, তো আপনার কি কোনো নাটকের কোনো ডায়লগ কোনো একটার মনে আছে? একটা বা দুইটা? ঠিক আছে, আমি আমাদের থিয়েটারের একটা নাটক ছিল বলদ, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। নাটকটার সামান্য একটু ভূমিকা না বললে দর্শক অভিনয়টা বুঝতে পারবেন না। মানে এই ছেলেটা খুব সহজ সরল একটা ছেলে, কিন্তু মিলিটারির তার গরুটা ধরে নিয়ে যাওয়াতে তার বাবা তাকে খুব মারে। সে মুক্তিযুদ্ধে যাবে বলে সে রওনা দেয়। এক রাজাকারের কমান্ডার তাকে ব্রেনটা ওয়াশ করে দেয়, যে মুক্তিযুদ্ধে গেলেই তো তোমার একটা গরু নেছে, তখন তোমার বোন বা বাপরে মারবে, বোনকে তুলে নিয়ে যাবে, তাহলে কি করা যায়, তোমাকে রাজাকারে জয়েন করো, তাইলে তুমি ভালো থাকতে পারবা, তুমি পরে আর্মিতে যোগ দেবা। এই ছেলেটা তখন সহজ সরল ছেলে, তো ভাবে তাই, এই জন্যই বলদ। মানে নাটকের একটা ডায়লগে আছে যে ষাঁড়কে বলদ করা যায়, কিন্তু বলদকে ষাঁড় করা যায় না। মানে মুক্তিযুদ্ধের থেকে রাজাকারে, যে তুমি মুক্তিযুদ্ধ ইচ্ছা রাজাকার, কিন্তু রাজাকার থেকে লাস্ট টাইম বলে যে আমি আবার মুক্তিযুদ্ধ হতে চাই, না, ষাঁড়কে বলদ করা যায়, বলদ কখনো ষাঁড় হতে পারে না, কারণ মুক্তিযুদ্ধের তো ষাঁড়ের মতো তেজ নেই। 71 সালে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলেন। তো সেখানে যখন সে রাজাকার কমান্ডার হিসেবে, রাজাকারের লোক হিসেবে সে যখন এখানে যায়, তখন থেকে তার প্রেমিকা ছিল কুলসুমকে সে ক্যাম্পে আর্মিরা ধরে নিয়ে আসে। সে তো জানতো, তার কাছে ওই বোধটাও ছিল না আসলে রাজাকার কি আর মুক্তিযুদ্ধ কি। সে ভাবছে যে রাজাকারে গেলে তার গরুটা ধরে নিয়ে যাবে না, তার বোনকে তুলে আনবে না। কিন্তু আসলে কি, রাজাকার বা পাক সেনারা তো কুখ্যাত লোক, এরা তো মা ভাই বোন কিছুই তখনও বাছবিচার করেনি, প্রেমিকাকে ধরে নিয়ে আসছে। তো যখন ওই প্রেমিকাকে সামনে আসে, প্রেমিকা তো তখন অলরেডি ধর্ষিতা হয়ে গেছে পাকিস্তানি আর্মি এবং রাজাকারদের দ্বারা। যখন আমি প্রেমিকাকে দেখলাম, যখন প্রেমিকা ভেবেছে যে আমিও বোধ হয় এদের দলে হেসে এই কাজ করতে আসছি, তখন আমি শেষ সংলাপ, কুলসুম, কুলসুম তুই এখানে কেন? কুলসুম তুই এইখানে কেন? কুলসুম আমাকে বলছে, আসেন,
আসেন, সবাই তো এক এক করে আসে, এবার আপনি আসেন। না কুলসুম, না না কুলসুম, আমি তো জানি না তুই এখানে। আমি তো এসব কিছু করতে আসি না, আমি শুধু আমার গরুকে রক্ষা করতে আসছি, আমার বাবাকে রক্ষা করতেছি, বোনকে রক্ষা করতে আসছি। আমি দেশের বিরুদ্ধে আমি আসি নাই কুলসুম। আমি তো তোরে ভালোবাসি কুলসুম। কুলসুম, আমি সব ছেড়ে দেব, চল চল, আমি তোরে নিয়ে চলে যাই। কুলসুমের ডায়লগ যে, কুদ্দুস ভাই, ষাঁড়কে বলদ করা যায়, বলদকে কখনো ষাঁড় করা যায় না। কি অসাধারণ একটা চরিত্র এবং অভিনয়, মনে হচ্ছে চুপ করে থাকি কিছুক্ষণ। না, আমার নস্টালজিক হয়ে পড়লাম। এই ধরনের চরিত্র আমার সৌভাগ্য হয়েছে অভিনয় করার। ভীষণ ভালো, ভীষণ সুন্দর, একদম মনটাই অন্যরকম হয়ে গেল। শোভন ভাই, অনেক ভালো লাগলো। আমি জানি আপনি অনেক বড় অভিনেতা হবেন, আরো সারা জীবন আপনার অভিনয় করে যাবেন। বড় অভিনেতা হব কিনা জানি না, আসলে আমি অভিনয় যারা করি, আমি অন্তত বড় অভিনেতা ছোট অভিনেতা ওইভাবে চিন্তা করি না। অভিনয়কে ভালোবাসি, জ্ঞান হবার পর থেকে অভিনয়টাকে হৃদয়ে ধারণ করছি এবং আমৃত্যু অভিনয় করেই যেতে চাই, এইটুকু আমি বিশ্বাস করি। বড় ছোট নিয়ে কখনোই ভাবিনি, ভাবতে চাইও না। এই যে কত বড় একটা উদার মনের আপনার এই যে কোনো অভিনয়টাই হচ্ছে আপনার আসল। অভিনয় করাটা আসল। হ্যাঁ, এটাই বড় ছোট সবচেয়ে সুন্দর জিনিস। আপনার ভিতরে এই জিনিসটা খুব ভালো লাগলো। আমাদের নন্দন টেলিভিশন এবং টিভির দর্শকদের জন্য আপনার কাছে একটু শুভেচ্ছা বাণী শুনতে চাই। প্রথমে আপনাকে ধন্যবাদ। এতক্ষণ আমরা দুজন একসঙ্গে আলোচনা আনন্দই করলাম। নন্দন টেলিভিশনকে অনেক ধন্যবাদ, কারণ এই বিদেশের মাটিতে নন্দন টেলিভিশন যেভাবে এসছেন ব্যাপক আকারে, এটা আসলে আমি বাংলাদেশে ভাবতেও পারিনি, এবং আমি যখন স্টুডিওতে ঢুকি আমি সত্যি মুগ্ধ। আমার এটা কল্পনার বাইরে ছিল। আমি কিছুটা স্তম্ভিত বলা যেতে পারে। ধন্যবাদ দিচ্ছি যে বিদেশের মাটিতে তারা এইভাবে প্রফেশনালি এত বড় আয়োজন নিয়ে এসছেন। আমি এই নন্দন টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ভবিষ্যতে আবারও যদি আমার এই বিদেশের টরন্টোর মাটিতে আসার সুযোগ হয়, আমি আবারও এই নন্দন টিভিতে আমি আসবো বলে আমি আশা প্রকাশ করছি, সাফল্য কামনা করছি। আর দর্শক, আপনারা দেখবেন, এই নন্দন টিভিও দেখবেন, পাশাপাশি আমাদের দেশের যে চ্যানেলগুলো সেগুলো দেখবেন, সব চ্যানেল দেখবেন। বাংলা সংস্কৃতিকে আপনার হৃদয় ধারণ করেন, বাংলা ভাষাকে ধারণ করেন, বাংলা সংস্কৃতি, বাংলা টেলিভিশনকে আপনারা ধারণ করেন, বাংলা চলচ্চিত্রকে, বাংলা নাটককে ধারণ করেন, বাংলা কবিতা, বাংলা নাচ, সবই তো আমাদের। আসেন সবাই মিলে আমরা দেখি, উৎসাহিত করি, আমাদের এটা আরও অনেক সমৃদ্ধ হবে। খুবই ভালো লাগলো শোভন ভাই। আমি একটু বিদায় নিয়ে নিই, তা আপনি পাশে থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা একজন অসাধারণ মানুষের সঙ্গে কথা বললাম, একজন অসাধারণ অভিনয় শিল্পী বললেও মনে হয় তার চেয়েও বেশি কিছু, যিনি জীবনকে সুন্দর করে ভালোবাসতে জানেন এবং ভালোবাসতে শেখাতেও জানেন। তারা হচ্ছেন সবুজ গাছের মতো, আমাদের ছায়া দিয়ে যান, মায়া দিয়ে যান। তাদের পরিশ্রম, ভালোবাসা, তাদের এই শ্রম দিয়ে আমাদেরকে ভালো রাখার চেষ্টা করেন। আমরাও ভালো থাকি এবং ভালোবাসি তাদের। আমরা যেন আমাদের দেশ, ভাষা, আমাদের মুক্তিযুদ্ধ এসব ভুলে না যাই, আমরা যেন সবসময় স্মৃতিতে রাখি, স্মরণে রাখি, মননে রাখি এবং ভালো থাকি। তো অনেক অনেক ধন্যবাদ আমাদের এই প্রিয় শিল্পীর জন্য। খুব শীঘ্রই আবারও আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে কোনো আরও একজন প্রিয় শিল্পীকে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই নন্দন টিভির সঙ্গে থাকবেন।